ঘোষণা হতে যাচ্ছে নতুন মুদ্রানীতি। সুদের হার না বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল জানাবে কেন্দ্রীয় ব্যাংক। মনোযোগ থাকবে বিনিয়োগ বাড়ানোয়। শুল্ক বাড়ায় অস্থির ফলের বাজার। নাগালের বাইরে আপেল, কমলা, আঙ্গুর কেজিতে দাম বেড়েছে ৯০ টাকা পর্যন্ত। রমজানে আরও চড়া হওয়ার শঙ্কায় ক্রেতা বিক্রেতা। এক মাসেরও বেশি সময় পর চালু হচ্ছে টিসিবি ট্রাক সেল। নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে দেয়া হবে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর। শুরুতে মিলবে ঢাকা ও চট্টগ্রামে। ন্যায্য মূল্য না পাওয়ায় বিপাকে রংপুরের আলু চাষিরা। উঠছে না উৎপাদন খরচও। সিন্ডিকেট করে হিমাগার ভাড়া বাড়ানোর অভিযোগ চাষিদের। রফতানির সুযোগ দাবি। এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যেও তৈরি পোশাক খাতের বাজিমাত। অর্থ বছরের ৭ মাসে মোট রফতানি আয় $23.৫ বিলিয়ন। বছর ব্যবধানে বেড়েছে ১২%। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাত আরা যশোয়া। চলতি অর্থ বছরের শেষ ৬ মাসের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিকেল ৩টায় গভর্নর হিসেবে প্রথমবারের মতো মুদ্রানীতি ঘোষণা করবেন ডক্টর আহসান এইচ মনসুর। কেন্দ্রীয় ব্যাংকের জনসংযোগ বিভাগ থেকে রোববার এ তথ্য জানানো হয়েছে। এবারের মুদ্রানীতি হবে সতর্কতামূলক। মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রেখে অর্থনীতির গতিধারা সচল রাখাই হবে মূল লক্ষ্য। এছাড়া মুদ্রা বিনিময় হার ও রিজার্ভকে স্থিতিশীল রাখার নীতি কৌশল থাকবে মুদ্রানীতিতে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, জানুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় নীতি সুদ হার বাড়ানো হবে না। তবে বিনিয়োগের সুযোগ তৈরিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বাড়ানোর দিকেই মনোযোগ দেবে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি এই প্রবৃদ্ধি এক অঙ্কের ঘরে নেমে এসেছে। কয়েক সপ্তাহ ধরেই অস্থির দেশের ফলের বাজার। তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোয় কমেছে সরবরাহ। বিপরীতে সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ২০ থেকে ৯০ টাকা। এতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে আপেল, কমলা, আঙুর, নাশপাতির মতো দরকারি নানা ফল। রমজানে ফলের বাজার আরও চড়ে যাওয়ার শঙ্কায় ক্রেতা বিক্রেতা। পুষ্টির যোগান দিতে বছর জুড়েই চাহিদা থাকে আপেল, কমলা, আঙুর, বেদানা, নাশপাতি সহ নানা ফলের। তবে ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানি করা এসব ফলের দাম এমনিতেই বেড়েছে। এর মধ্যে আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোয় পুষ্টির উপাদানটি চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে। আমাদের তো এটা দাম বাড়লেও খাওয়া লাগবে, কমলেও খাওয়া লাগবে। কম হইলে ভালো না? অনেক বেশি, এটা আরো কম হওয়া উচিত। অনেকে আছে হাসপাতালে রুগী ভর্তি আছে, এই জায়গায় আসে বিশেষ প্রয়োজনে। অনেক সময় তাদের হিমশিম খাইতে হয়। এই জায়গায় ওই জায়গায় ঘুরেও আসলে কম কোথাও পাইতেছেন। একই দাম, সব জায়গায় একই দাম। এখন অনেক বেশি দাম, কম হইলে গেলা সুবিধা হইতো আর কি। খুচরা বিক্রেতারা জানান, উচ্চ মূল্যে আমদানি করা ফল আঙুর, নাশপাতির দাম সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে ৭০ টাকা। ২০ থেকে ৬০ টাকা বেড়েছে আপেল, কমলার দাম। এদিকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবি আদায়ে বন্দর থেকে ফল খালাস ও বাজারে সরবরাহ কমিয়েছেন ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে রমজানে কঠিন সময় পার করতে হবে এমন শঙ্কা ভোক্তা ও খুচরা বিক্রেতাদের। মাঝে দিয়ে যখন ফলের দাম কম ছিল, সাধারণ পাবলিক ২-১ কেজি ফল নিয়ে খাইছে। এখন মনে করেন জায়গার তো দাম কমে না, জায়গার দাম কমলে না আমরা খুচরা বাজারের দাম কমবে। সব মালের ভ্যাট বসার কারণে ফলের দাম বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে কাস্টমার ফল কিনতেছে না। আমাদের বেচা অনেক কমে গেছে। শুল্ক না কমলে ১৪ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি ও খালাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন আমদানিকারকরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, ফলের বাজারে অস্থিরতা নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ভোক্তা অধিকার নিয়ে আন্দোলন করা সংগঠন ক্যাবের সহ সভাপতি SM নাজের হোসাইন। যাচ্ছি তার কাছে। নাজের হোসাইন, আপনাকে স্বাগত এই সময়ের বাণিজ্যে। আমরা আমাদের সহকর্মীর প্রতিবেদনে দেখছিলাম ফলের বাজারের অস্থিরতার খবর। বছরের মাঝামাঝি সময়ে এসে সম্পূরক শুল্ক বাড়ানো, তাও আবার রমজানকে সামনে রেখে। আমরা জানি অতীত ইতিহাস বলে রমজানকে কেন্দ্র করে সব পণ্যের দাম এমনিতেই বেড়ে যায়। তারপরে এমন সিদ্ধান্ত এবং ব্যবসায়ীদের পণ্য খালাস বন্ধ, সব মিলে ভোক্তাদের উপর কি চাপ পড়তে পারে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা প্রতিনিয়ত দেখে আসছি এই ধরনের ঘটনা। যখনই রমজান আসে তখন কিন্তু আসলে আমাদের ফল ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন। তো অনেক রোজাদাররা অনেকেই ফল দিয়ে ইফতার করেন। তো সেই কারণে রমজানের প্রথম বা শুরুর দিকে যেরকম দামটি থাকে, এটা আবার শেষের দিকে গিয়ে দামও কিন্তু অনেক বেড়ে যায়।
তো এখন ব্যবসায়ীদের যে মানে যে দাবিটুকু সেটা হলো যে সম্পূরক শুল্ক আরোপ করা হলো। সম্পূরক শুল্ক কিছুটা কমানো হলেও আসলে কিন্তু সেই ট্রেডিশনটা এখনো থেকে গেছে। আমরা যেটা দেখছি আসলে এরকম সম্পূরক শুল্ক বলেন, অন্য যে অজুহাত বলেন বা ডলারের দাম বৃদ্ধি বলেন, এরকম একটা অজুহাত দেখিয়ে দাম বাড়ানোর একটা কৌশল আমাদের এখানে এটা চলে আসছে। তো এবং এই সময়টাতে মানে বেসিক্যালি প্রবলেমটা হয়ে গেল বছরের মধ্যখানে এসে শুল্ক বাড়ানোর যে সিদ্ধান্ত এনবিআর নিয়েছেন, এটার কারণে আসলে মাঝপথে আমাদের জন্য একটা বিপত্তির কারণ হলো। কিন্তু এর মধ্যে আবার রমজানও চলে আসছে। তো রমজানকে নিয়ে তো তাদের এমনি একটা পরিকল্পনা থাকে দামটা বাড়ানো বা কৌশলটা কিভাবে করা যায় সেগুলো নিয়ে। এবং আমরা দেখি যে আমাদের ব্যবসায়ীরা যে কাজটি করেন যে রমজানে তারা 1 মাস ব্যবসা করবেন, 11 মাস বসে থাকবেন, মানে 11 মাসের মুনাফাটা 1 মাসেই তাকে নিতে হচ্ছে। এই ধরনের একটা টেন্ডেন্সি আমাদের থাকার কারণে তারা এই ধরনের প্রস্তুতি নিয়ে আসে। তো এর ভিতরে ফলের উপর যে শুল্ক আরোপের কারণে এটাকে তারা একটা অজুহাত হিসাবে পেয়েছে। তো আমরা দেখি যে প্রতিনিয়তই এই যে ফলগুলি আনে, এখানে বিভিন্ন গ্রেডের ফল আছে, এক একটা গ্রেডের কিন্তু এক এক ধরনের ট্যাক্স নির্ধারণ করে থাকেন। তো এখানে নানাভাবে কর ফাঁকি দিয়ে তারা কিন্তু এনবিআরকে এই কাজটি করেন, কিন্তু ভোক্তা পর্যায়ে ওইটার অজুহাতটা দেখিয়ে আবার এখানে আরেক দফা দাম বাড়ানোর যে প্রক্রিয়া তারা করে থাকেন। এবং তারা আলটিমেটাম দিয়েছে 14 তারিখ থেকে ফল আর খালাস করবে না। তো এটা যদি হয় তাহলে ইতিমধ্যেও তারা 2 দিন বন্ধ রেখেছিল। না, এটা যদি হয় তাহলে বন্ধ রাখা যদি ধরেন বা খালাস বন্ধ রাখে তাহলে কিন্তু সাপ্লাই চেইনটায় বাধাগ্রস্ত হবে। যখনই বাধাগ্রস্ত হবে তখন অটোমেটিক্যালি একটা মানে ক্রাইসিস হয়ে যাবে। ক্রাইসিস হলে দামটা বাড়তে আরও সুবিধা হবে। তো আমরা যেহেতু ধরেন আমাদের এখানে যে মানে ডিমান্ড সাপ্লাইয়ের কথা বলা হয়, তো ওনারা যেগুলো করে থাকেন সেটা হলো সাপ্লাই চেইনটা বন্ধ করে দেন বা সাপ্লাই চেইনটা কমিয়ে দেন। কমিয়ে দিলে তো বাজার অটোমেটিক্যালি সংকট তৈরি হয়ে যাবে। এখন সাধারণ মানুষ কিন্তু ফলের এই যে বিদেশি যেগুলো আমদানিকৃত ফল, এগুলো সাধারণ মানুষের নাগালের বাইরে। তো তারপরেও মানে এই যে প্রক্রিয়া, আমরা মনে করি যে আসলে সরকারকে এই বিষয়টাতে মানে কঠোরভাবে বিবেচনা করা উচিত যে যেহেতু রমজান, এই রমজানকে সামনে রেখে কোনো ধরনের সংকট যেন না হয়, এই বিষয়টি এনবিআরকে কঠোরভাবে দেখা উচিত। আমরা কয়েকদিন আগেও এনবিআরের চেয়ারম্যান মহোদয়ের কাছে এই বিষয়টা তুলেছি যে আসলে এই আলোচনাটা ওদের সাথে বসে কিভাবে সুরাহা করা যায়। আমরা চাই যে বাজারের যে মানে ফলের যে সরবরাহ এটা যেন স্বাভাবিক থাকে, কোনো একটা পক্ষ যেন এখানে কোনো ধরনের মানে ইন্টারাপশন না করে, তাহলে হয়তো দেখা যাবে যে রমজানে মানে সংকটটি হবে না। আপনি অজুহাতের কথা বলছিলেন, সম্পূরক শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত যখন নেওয়া হয়েছে তারপর যেদিন থেকে ফলের বাজারে দাম বাড়তে থাকে, আসলে কি এই সময়ের মধ্যে কি নতুন সম্পূরক শুল্কের মাধ্যমে এলসি খুলে আমদানি করা ফল এসেছে, নাকি জাস্ট ওটাকে অজুহাত হিসেবে ব্যবহার করে এখন বাজারে? না, এটা তো একটা অজুহাত। মানে আমাদের যে সম্পূরক শুল্ক আরোপের পরে ওনারা কিন্তু এই এখন যদি এলসি খুলে সেটা আসতেও কিন্তু 15 থেকে মানে 1 মাস সময় লাগবে। কিন্তু যেই দিন ঘোষণা দিল তারপরের দিন থেকে এটা বেড়ে গেছে। শুধুমাত্র ফলমূল নয়, যেই পণ্যগুলিতে সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে প্রতিটা পণ্যের কিন্তু দাম বেড়ে গেছে। হয়তো হয়ারে সেই পণ্যগুলি এখনও আসে নাই, খালাস হতে অনেক সময় লাগবে। তো এই অজুহাতটা তারা আসলে দেখায়। আর আরেকটা জিনিস হয় যে আমরা যেটা দেখি ব্যাড এবং এই সম্পূরক শুল্ক এগুলো তো ভোক্তারাই দিবেন, কিন্তু ব্যবসায়ীরা এইটাকে অজুহাত দেখি আরেক দফা দাম বাড়ানোর যে প্রক্রিয়া করে থাকেন। এটা ফলমূল না, প্রতিটা পণ্যের বেলায় কিন্তু একই ঘটনা। তো তারা মানে এটা তাদের জন্য আরেকটা অজুহাতের একটা স্কুপ তৈরি হলো। এই অজুহাতে দেখিয়ে তারা জনগণের পকেট কাটার আরেকটা সুযোগ পাইল। কিন্তু ফল তো পচনশীল পণ্য, তো সেক্ষেত্রে তাদের নিজেদেরও তো ক্ষতি যদি বেশি দিন তারা বন্ধ রাখেন। এটা হচ্ছে আমাদের এখানে ফলগুলো যে প্রিজারভেশনে রাখার কিছু মানে প্রক্রিয়া আমাদের আছে, কিছু গোডাউন যেখানে রাখা যায় সেগুলো। তবে পচনশীল যেহেতু পণ্য, এটা বেশি দিন রাখলে অবশ্যই এটা ক্ষতি হবে। তবে আমাদের এখানে ধরেন মানে ফলমূলগুলোকে ঠিকমতো রাখার জন্য অনেক ধরনের প্রিজারভেশন গড়ে উঠছে। তো সেক্ষেত্রে ইচ্ছা করলে অনেকদিন রাখা যায়। তবে আমরা মনে করি যে আসলে সংকট যেটাই হবে না হোক না কেন, এটা সলিউশনটা দরকার সরকারের থেকে ওদের সাথে সংরক্ষণের বিষয়টাই। সেক্ষেত্রে কি ফল যেহেতু পচনশীল পণ্য, 2 দিন বন্ধ রেখে আবার 1 সপ্তাহ চালু রেখে আবার বন্ধ করা, এই নতুন ধারাটা কি যুক্ত হচ্ছে কিনা তাদের কার্যক্রমটা? এটা কিন্তু আছে, এই প্রক্রিয়াটি আছে। আমরা যেটা দেখেছি যে মানে যখনই চট্টগ্রাম বন্দর থেকে পণ্যগুলি খালাস হয়, ধরেন মাদার ভেসেল থেকে লাইটারের জাহাজে নিয়ে আসতে এই যে সময় ক্ষেপণ করে এটাকে লেংদি করা, তো লেংদি করলে বাজারে অটোমেটিক্যালি একটা ক্রাইসিস তৈরি হয়। এই কাজগুলো আমাদের প্রতিটা ব্যবসায়ী করেন। তার কারণ হলো যে ফলগুলি বা পণ্যগুলি বাংলাদেশে এসছে বা বন্দরে এসছে,
খালাস হতে যদি 15 দিন পার করে দেওয়া যায় তাহলে বাজারে একটা ক্রাইসিস তৈরি হবে। আর জাহাজে তো ওই প্রিজার্ভেশনটা রাখার মতো ব্যবস্থা কিন্তু থাকে, তো সেটার কারণে ওখানে তেমন একটা প্রবলেম হবে না এই যদি থাকে। তবে মানে খালাস হতে যদি সময়টা বেশি যায় সেক্ষেত্রে যদি প্রিজার্ভেশনটা ঠিকমতো না হয় তাহলে কিন্তু ফলের ক্ষতি হতে পারে। তার বাইরেও ওরা যখন গুদামে নিয়ে আসবে, গুদামগুলো কিন্তু সবগুলো এরকম প্রিজার্ভেশন দেওয়ার মতো ব্যবস্থা কিন্তু থাকে। সেক্ষেত্রে পুরোপুরি ব্যাপারটা বাজারে যখন সরবরাহ সঠিক পরিমাণে না হবে, দাম বৃদ্ধি পাবে, মূল কিন্তু গিয়ে পড়বে ভোক্তার ঘাড়ে। সেক্ষেত্রে আপনারা ভোক্তার স্বস্তি নিয়ে কাজ করেন, আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা, কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন কিনা, কথা বলেছেন কিনা এনবিআর? আমরা এনবিআরকে রিকোয়েস্ট করেছি বিষয়টা সুরাহা করার জন্য। মানে ব্যবসায়ীদের যে দাবি দেওয়া আছে, আমরা যেটা মনে করি আসলে এখানে সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দিল, তারপরে এটা নিয়ে কোনো আলোচনা হলো না, তাহলে কিন্তু উভয় পক্ষ অনড় থেকে যাবে। তো এটা ভাঙার জন্য রাস্তা হলো রেসপেক্টেড স্টেক হোল্ডার, তাদের সাথে আলোচনাগুলো করা। আমরা এনবিআরকে রিকোয়েস্ট করছি যে ওদের সাথে বসে বিষয়টা কীভাবে সুরাহা করা যায়, তারা যে দাবিটুকু দিচ্ছেন সেক্ষেত্রে এনবিআর কী করতে পারে, অথবা এখানে কোনো অল্টারনেটিভ সলিউশন বের করা যায় কিনা। তা আমরা রিকোয়েস্ট করছি, এখন যদি সরকার সেটা শুনে তাহলে অবশ্যই এটা সমাধানের জায়গায় যাবে। আর ব্যবসায়ীরা যদি কোনো ধরনের অযৌক্তিক দাবি নিয়ে আসে সেটাও তো আসলে মানে মানার বিষয় না। তো সেই জন্য আমরা মনে করি যে উভয় পক্ষেই এগিয়ে আসতে হবে, ব্যবসায়ীদেরকে এগিয়ে আসতে হবে এবং আমাদের এনবিআরকে এগিয়ে আসতে হবে। দুপক্ষ থেকে আপনারা সাড়া কেমন পেয়েছেন? আমরা বলেছি সারার কথা এখনো শুনি নাই, হয়তো বসবে তারা। ইতিমধ্যে একটা গ্রুপের সাথে আমি দেখছি যে এনবিআর বসছে, তো তাদের সাথে হয়তো বসতে পারে। সেক্ষেত্রে সম্পূরক শুল্ক যদি এখন কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়, ফলের বাজার রমজানের আগে কি শান্ত হওয়ার কোনো আশা দেখছেন কিনা আপনি? না, যদি ধরেন ব্যবসায়ীরা তাদের দাবি দেওয়াগুলো ফিরে মানে সমাধান হয়ে যায় তাহলে তো অবশ্যই এটা কমবে। তবে প্রবলেম হলো আমাদের এখানে দাম যতটুকু বাড়ে, ইন্টারন্যাশনাল মার্কেট বলেন না যাই বলেন, যে কোনো অজুহাতে দাম বাড়ে, দাম কমার বেলায় কিন্তু উল্টা যুক্তি, আমি বেশি দামে কিনছি। কিন্তু আপনি এই যে হঠাৎ করে দাম বাড়িয়ে দিলেন, সেটা কম দামে কিনে বেশি দামে বাড়িয়ে দিলেন, বাড়ার ক্ষেত্রে তারা যতটা আগ্রহী, কমার ক্ষেত্রে তারা কিন্তু আগ্রহী না। তো সেই জন্য এখন শুল্ক কমালেও মানে কতটুকু মানে কমবে সেটা নিয়ে সন্দেহান। কারণ হলো আমাদের ব্যবসায়ীদের ইথিক্স কিন্তু নাই, ইথিক্স বলতে কোনো শব্দ তাদের ডিকশনারিতে নাই। তো যার কারণে মানে ওই যে কমার বিষয়ের ক্ষেত্রে তারা সেই সিদ্ধান্তটা মানেন না, যেটা আমরা দেখছি প্রতিনিয়ত। তো সেই ক্ষেত্রে কমবে কি না সেটা নিয়ে সন্দেহান। তো এখানে যদি ব্যবসায়ীরা স্বচ্ছভাবে এগিয়ে আসেন, দাম ইন্টারন্যাশনাল মার্কেটে বাড়ুক বা যে কোনোভাবে বাড়াবে, আর ইন্টারন্যাশনাল মার্কেট বা দেশীয় মার্কেটের কারণে যদি কমে তাহলে কমানো উচিত। নীতিটা সব ক্ষেত্রে একই ধরনের হওয়া উচিত, এটা মেনে চলা উচিত বলে আমরা মনে করি। ফল এমন একটি পণ্য সব শ্রেণীর মানুষ কখনোই এটা খেতে পারে না। তার উপর দেখা গেছে 2023-24 অর্থ বছরে যে সম্পূরক শুল্ক ছিল 24-25 অর্থ বছরের বাজেটে বাড়ানো হয়েছে, তারপর মাঝ সময় এসে আবার বাড়ানো হলো। এতে কি হবে? ভোক্তার সংখ্যা কি কমতেই থাকবে? যারা আগে খেতে পারতো মধ্যবিত্ত, তারাও আস্তে আস্তে করে ফল থেকে দূরে সরে যাবে, এমন কি মনে হয় আপনার? না, ফল তো আসলে এখন এটা বিলাসী পণ্য হয়ে গেছে, শুধুমাত্র রোগীদের জন্য আমরা নিয়ে যাচ্ছি। রোগীকে খাওয়াইতে হয়, শিশুদেরকে খাওয়াইতে হয়, বয়স্ক যারা আছে তাদের খাওয়ানো দরকার। তো এই কারণে আসলে ফল যেভাবে সাধারণ মানুষের খাদ্য ছিল সেটা কিন্তু নাই। এই যে প্রতি বছর বিভিন্নভাবে ফলের দাম কিন্তু বাড়তেছে, একবার ডলারের দাম বাড়ালেন, একবার জাহাজ ভাড়া বললেন, আরেকবারে সম্পূরক শুল্ক বললেন, তো প্রতিনিয়ত তো বাড়তেই আছে। তো সেই কারণে এখন কিন্তু অনেকের দেশীয় ফলের প্রতি অনেকের আগ্রহটা বাড়তেছে, কারণ হলো যে ফল কিন্তু আমাদের শরীরের জন্য খুবই দরকারি। তো সেই ক্ষেত্রে যেটা আমদানিকৃত ফল, এটার প্রাইস যেহেতু প্রতিনিয়ত বাড়তেছে, সেই কারণে এখন মানুষ বাধ্য হয়ে লোকাল ফলের উপর কিন্তু। দেশীয় ফলের মৌসুমও তো আবার সব সময় থাকে না বছর জুড়ে, সেক্ষেত্রে কি করবেন ভোক্তারা? দেশীয় ফলের মানে এটাই একটা প্রবলেম। তো আমাদের আসলে কৃষিতে এরকম নানা ধরনের ভ্যারাইটি উদ্ভাবন করা দরকার, যে দেশীয় ফল যেগুলি আছে আমাদের দেশে অনেক জায়গাতে এরকম মানে ফল উৎপাদনের যে সমস্ত ফলগুলি আছে সেগুলোর ভ্যারাইটিগুলো উদ্ভাবন করা যায় কিনা, উদ্ভাবনী কিছু কাজ যদি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর করতে পারে অথবা কৃষি গবেষণা কাউন্সিল যারা আছে তারা করতে পারে, তাহলে আমাদের বিদেশি ফলের প্রতি নির্ভরশীলতা এই বিষয়গুলি কমে আসবে। তবে মানে ফলটা বিলাসী হয়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের এখন কিন্তু নাগালে নাই এবং প্রতিনিয়ত বাড়তেছে, যে কোনো অজুহাত দেখিয়ে বাড়তেছে। এবং মানে এখানে অনেকেই নানা ধরনের প্রিজার্ভেশন দিয়ে এটাকে দীর্ঘদিন রাখার যে সংস্কৃতি গড়ে উঠছে, সেটা যদিও ধরেন সাইন্টিফিক্যালি ওরা অনেকেই বলছে সেটা ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন থাকার পরে হয়তো কোনো কোনো জায়গায় তার যে
যে ধরনের ইয়ে থাকার কথা সেটা নাও থাকতে পারে। হ্যাঁ, ভোক্তার স্বস্তি মিলুক তেমন প্রত্যাশা আমাদের তেমন থাকবে। প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফলের বাজার অস্থিরতা নিয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছিলেন ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের সহ সভাপতি SM নাজির হোসেন। এবার বন্দর বাণিজ্যের খবর। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থল বন্দরে রাজস্ব আদায়ে ধস নেমেছে। চলতি অর্থ বছরের 4 মাসেই ঘাটতি হয়েছে শত কোটি টাকা। বিস্তারিত জানাতে সোনা মসজিদ স্থল বন্দরে আছেন রিপোর্টার জাহাঙ্গীর আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা যে চলতি যে অস্থিতিশীল পরিস্থিতি দেশের, সেই অস্থিতিশীল পরিস্থিতির পর অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর। আমদানি রপ্তানি কার্যক্রমে গতিশীলতা ফিরে এসেছে এবং আমরা যেটা দেখেছি যে এই মুহূর্তে 300 থেকে 350 গাড়ি, ভারতীয় পণ্যবাহী গাড়ি বাংলাদেশে এর যে সোনা মসজিদ স্থলবন্দর সেখানে প্রবেশ করছে এবং আমদানি রপ্তানি কার্যক্রমে গতিশীলতা এসেছে। তবে আরেকটি বিষয়, আমদানি রপ্তানি কার্যক্রম অনেকটা স্বাভাবিক হলেও এখানে আমরা যেটা দেখছি যে রাজস্ব আদায়ে ব্যাপক ধস নেমেছে। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসেই প্রায় 115 কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে এবং আমরা আমদানিকারক এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটা বলছেন যে এখানে বেশ কিছু কারণে মূলত আমদানি রপ্তানির যে রাজস্ব আদায়, সেই আদায়ে ধস নেমেছে। তাদের প্রধান কারণ বলছে তারা এখানে আসলে যে ডলার সংকট, গত যে অস্থিতিশীল পরিস্থিতি, এই সময়ে আসলে ডলার সংকটের কারণে অনেক আমদানি কার্যক্রম ব্যাহত হয়েছে। দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, সে সময়টাতেও আমদানি রপ্তানি কার্যক্রম কিছুটা ব্যাহত হয়েছে এবং তারা আরেকটি বিষয় বলছেন যে এখানকার যে কাস্টমস কর্তৃপক্ষ রয়েছেন তাদের অনেকটাই উদাসীনতা, গাফিলতি এবং অসহযোগিতার কারণেও এই রাজস্ব আদায়ে ঘাটতি দেখা যেতে পারে। এবং এখানকার বিষয় আরেকটু বলি যে সোনা মসজিদ স্থলবন্দর মূলত আমদানি নির্ভর একটি স্থলবন্দর। এখানে এই যে রাজস্ব ঘাটতি আমরা দেখছি, এর প্রধান অন্যতম কারণ হিসেবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে যে এখানে ফল আমদানি না হওয়ার কারণেই মূলত এই রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। আমরা যেটা দেখেছি অন্যান্য বছরে, বিশেষ করে 20-21 বা 21-22 অর্থ বছরে করোনার সময়ও কিন্তু এখানে কয়েকশো কোটি টাকা রাজস্ব উদ্বৃত্ত হয়েছে, অর্থাৎ রাজস্ব আদায় বেশি হয়েছিল যে আহরণের যে লক্ষ্যমাত্রা তার চেয়ে। কিন্তু এই গত 3 অর্থ বছর ধরেই রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে এবং এই মুহূর্তে সোনা মসজিদ স্থলবন্দরে ফল আমদানি একেবারেই শূন্যের কোঠা নেমে এসেছে। আমরা জানি যে ফল আমদানিতে কিন্তু অধিক শুল্কযুক্ত এবং প্রচুর পরিমাণে এখানে রাজস্ব আদায় হয়, সেটি আসলে একেবারে শূন্যের কোঠায় নেমে আসার কারণেই মূলত রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। পাশাপাশি মশলা জাতীয় যে সমস্ত পণ্য, সে সমস্ত পণ্যগুলোও আসলে এখানে আমদানি হচ্ছে না, যার কারণেই মূলত আসলে এখানে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ বলছে যে তাদের দিক থেকে কোনো ধরনের অসহযোগিতা নেই, কিন্তু তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং রাজস্ব আদায় যাতে বৃদ্ধি হয় আগামী যে কয়েক মাস রয়েছে চলতি অর্থ বছরের, সেই সময়গুলোতে আসলে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং রাজস্ব আদায় বৃদ্ধির জন্য কাজ করছে। তো এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে সর্বশেষ। পুঁজিবাজারের খবর। মুদ্রানীতি ঘোষণাকে কেন্দ্র করে বাজারে সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে এখন সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE এর ওয়েবসাইটে। এখন পর্যন্ত আজকে ঢাকার পুঁজিবাজারে দেখা যাচ্ছে 2 সূচকে পয়েন্ট হারিয়েছে এবং 1 সূচকে পয়েন্ট বেড়েছে। প্রধান সূচক DSE-X সূচক পয়েন্ট হারিয়েছে এখন পর্যন্ত 2.54 পয়েন্ট এবং DSE-S বা সরিয়া সূচক এখন পর্যন্ত পয়েন্ট বৃদ্ধি পেয়েছে 0.10 পয়েন্ট এবং পয়েন্ট হারিয়েছে DS-30 সূচক বা বাছাইকৃত সূচকও। বাছাইকৃত সূচক 4.47 পয়েন্ট হারিয়ে এখন পর্যন্ত অবস্থান করছে 1907.36 পয়েন্ট এবং এখন পর্যন্ত 42,316 বার শেয়ার হাত বদল হয়েছে। ঢাকার পুঁজিবাজার এবং টাকার অঙ্কে লেনদেন হয়েছে 123.89 লাখ টাকা এবং যেসব কোম্পানিগুলো আজকের শেয়ার বাজারে অংশগ্রহণ করেছে, লেনদেন করেছে, সেসব কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি থেকে দাম কমার তালিকায় কিন্তু আজকে ভারী রয়েছে। 155টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 136টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে এবং অপরিবর্তিত আছে 86টি কোম্পানির শেয়ারের দাম। এবং সকাল থেকেই কিন্তু প্রধান সূচক ঊর্ধ্বমুখী ছিল, বেশ ভালো ঊর্ধ্বমুখী ছিল, প্রবণতা ছিল এবং 11টার পর থেকে দেখা যায় প্রধান সূচকের হঠাৎ করে পতন দেখা যায়। এবং আমরা যদি যেসব কোম্পানিগুলো লেনদেন করেছে সেই কোম্পানিগুলোর মধ্যে কারা আছে প্রথম 20টিতে
সেটা যদি আমরা একটু দেখি, 1 নম্বরে আছে আলহাজ টেক্স, 2 নম্বরে আছে বিডি থাই, 3 নম্বরে আছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এবং 4 নম্বরে আছে বীজ হ্যাচারি, 5 নম্বরে আছে সিটি ব্যাংক। সকাল থেকে প্রধান সূচক কিন্তু আশার আলো দেখালো, 11টার পর থেকে আশার আলো তেমনটা দেখা যাচ্ছে না, পয়েন্ট হারাচ্ছে প্রধান সূচক এবং বাছাইকৃত সূচক। একমাত্র এখন পর্যন্ত আশাবাদীর জায়গায় আছে ডিএসসিএস বা সরিয়া সূচক। তো 1 মাস 10 দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে টিসিবির ট্রাক সেল কার্যক্রম। এই মুহূর্তে তেজগাঁওয়ে টিসিবির আঞ্চলিক কার্যালয়ে আছেন রিপোর্টার MS আরিফিন, সরাসরি যাচ্ছি তার কাছে। আরিফিন, দীর্ঘ 1 মাস 10 দিন বন্ধ থাকার পরে আবারও কিন্তু টিসিবি কার্যক্রম চালু করেছে। কিন্তু গতবার যে 350 জনকে টিসিবি পণ্য দিত ভর্তুকি মূল্যে, এবার কিন্তু সেই সুবিধাভোগীর সংখ্যা কমানো হয়েছে। অর্থাৎ এবার 250 জন সুবিধাভোগী প্রতিটি ট্রাক থেকে টিসিবির পণ্য কিনতে পারবেন। রাজধানীতে 50টি ট্রাক এবং চিটাগংয়ে 20টি ট্রাকে করে এই দ্বিতীয় দফার টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা হবে বলে আমাদেরকে টিসিবি জানিয়েছে। এবার যে নতুন সংযুক্তি হয়েছে, 3টি নতুন পণ্য যুক্ত করেছে টিসিবি। কিন্তু গতবার যে চাল দেওয়া হতো সেই চালটি কিন্তু এবার দেওয়া হচ্ছে না। অর্থাৎ এবার টিসিবি ট্রাক সেল কার্যক্রম থেকে ক্রেতারা কিনতে পারবেন হচ্ছে 2 কেজি ছোলা, যেখানে প্রতি কেজি ছোলার দাম পড়বে হচ্ছে 60 টাকা প্রতি কেজি। এছাড়া ভোজ্য তেল 100 টাকা করে প্রতি লিটার, সর্বোচ্চ 2 লিটার কিনতে পারবেন। চিনি কিনতে পারবেন 70 টাকায়। এছাড়া রয়েছে হচ্ছে খেজুর, যেটি প্রতি কেজি খেজুরের দাম পড়বে 155 টাকা। আমাদেরকে টিসিবি যেটি জানিয়েছে যে সারা দেশে টিসিবির এই পণ্য বিক্রি কার্যক্রম প্রসার করার জন্য তারা আসলে এবারের মতো সুবিধাভোগীর সংখ্যা কমিয়েছে। তারা সপ্তাহখানেকের মধ্যেই হয়তো ঢাকা এবং চিটাগাং ছাড়া যে বিভাগীয় অন্যান্য শহরগুলো রয়েছে সেগুলোতে তারা তাদের কার্যক্রমের আওতা বাড়াবে এবং একই সাথে যেসব নিম্ন আয়ের জেলা রয়েছে সেসব জায়গাতেও কিন্তু তারা এই পণ্য বাড়াতে চায়। আমি যেটি জানিয়ে রাখতে চাই যে টিসিবি গতবার 24 অক্টোবর কিন্তু প্রথমবারের মতো ট্রাক সেল কার্যক্রম উদ্বোধন করে এবং এটি গত 31 ডিসেম্বর তারা 2 মাসের বেশি সময় পর তারা কিন্তু এই কার্যক্রমটি বন্ধ করে দেয়। এরপর বিভিন্ন মহল থেকে আসলে এক ধরনের প্রশ্ন ওঠে যে উচ্চ মূল্যস্ফীতির এই বাজারেও কেন মানে হঠাৎ করে টিসিবির এই পণ্য বিক্রি কার্যক্রম বন্ধ করে দেওয়া হলো। এরই ধারাবাহিকতায় কিন্তু আবারও দ্বিতীয় দফায় আসন্ন রমজানকে সামনে রেখে টিসিবি আবারও নতুন করে পণ্য বিক্রির কার্যক্রম হাতে নিয়েছে। আরেকটি বিষয় যুক্ত করতে চাই যে বিবিএস এর সর্বশেষ যে মূল্যস্ফীতির তথ্য সেটিতে কিন্তু এখনও খাদ্য মূল্যস্ফীতি প্রায় 10% উপরেই রয়েছে। তো সবকিছু মিলিয়ে যদি বলতে চাই যে রমজানকে কেন্দ্র করে টিসিবির এই নতুন উদ্যোগ ভোক্তাদেরকে স্বস্তি দেবে বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। তো টিসিবির তেজগাঁও কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ। তেজগাঁও থেকে টিসিবি ট্রাক সেল কার্যক্রমের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী MS আরিফিন। রাজনৈতিক অস্থিরতা, বন্যা এবং চরম শ্রমিক অসন্তোষের পরেও চলতি অর্থ বছরের 7 মাসে $23.5 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ, যা গত অর্থ বছরের এই সময়ের তুলনায় $2.5 বিলিয়ন বেশি। আর্থিক ক্ষতির শঙ্কা সত্ত্বেও বিদেশি বায়ারদের কোনো অফার ফিরিয়ে না দিয়ে তৈরি পোশাক খাতের অগ্রগতি ধরে রেখেছেন দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিজিএমই এর সবশেষ তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের 7 মাস অর্থাৎ জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 23.55 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। রফতানি প্রবৃদ্ধি হয়েছে অন্তত 12%। এর মধ্যে অর্থ বছরের শুরুর প্রথম 2 মাস রাজনৈতিক অস্থিরতা, পরের 1 মাস ভয়ঙ্কর বন্যা এবং পরবর্তীতে চরম শ্রমিক অসন্তোষ রফতানির পরিমাণ তুলনামূলক কমে গিয়েছিল। নানাবিধ অসুবিধার সত্ত্বেও তারা এটা করতে পেরেছে। হয়তো অনেকেরই ইয়ার হয়েছে বা ডিলে হয়েছে, ডিলের পরও এই এক্সপোর্টগুলো আমরা ধরে রেখেছি। মন্দা পরিস্থিতি কাটিয়ে ইউরোপ আমেরিকার পোশাকের বাজার আগের অবস্থায় ফিরতে শুরু করায় সব ধরনের সংকট কাটিয়ে ডিসেম্বর থেকে রপ্তানির পরিমাণ বাড়ছে বাংলাদেশের। বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ায় 2023-24 অর্থ বছরে এ সময় তৈরি পোশাকের রপ্তানির পরিমাণ ছিল $21 বিলিয়ন মার্কিন ডলার। আমাদের কিন্তু অনেক নতুন মার্কেট সৃষ্টি হয়েছে, যেসব মার্কেটের মধ্যে আমরা হেভি আইটেমগুলো এক্সপোর্ট করতে পারছি এবং এগুলোর ভ্যালুটা অনেকাংশে বেশি। এক্ষেত্রে চীনের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 10% শুল্ক আরোপ করার ফলে বাংলাদেশে বেড়েছে ফ্রি অফ কস্টের অর্ডার। শুরুর দিকে বাংলাদেশি গার্মেন্টস মালিকেরা কম দামি প্রোডাক্ট হিসেবে পরিচিত বেবি স্যুট, টি শার্ট কিংবা শর্টস উৎপাদন করত। এরপর চাহিদা বাড়ায় দামি প্রোডাক্ট হিসেবে পরিচিত জ্যাকেট, ব্লেজার কিংবা ট্রাউজার উৎপাদন করেছে। আর এখন এসে বিশ্ববাজারের প্রতিযোগিতা টিকে থাকতে সব ধরনের পণ্যের উৎপাদন করছে। বায়ারদের কোনো অফারই ফিরিয়ে দিচ্ছেন না বাংলাদেশি
গার্মেন্টস মালিকেরা। তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে বিগত বছরগুলোর মতো এবারও এগিয়ে রয়েছে নিটওয়্যার পণ্য। গত 7 মাসে বাংলাদেশের ব্যবসায়ীরা 12.68 বিলিয়ন মার্কিন ডলারের নিটওয়্যার পণ্য এবং 10.86 বিলিয়ন মার্কিন ডলারের ওভেন পণ্য রফতানি করেছে। আমি চাই আমার স্পেসটা অকুপাই করে ফেলতে, আরেকজন চাইবে তার স্পেসটা আগামী 4 মাসের জন্য সিকিউর করে রাখতে। এই জন্য আসলে আমরা মার্কেটিংয়ের জায়গায় কখনো অর্ডারকে রিফিউজ করি না। বিগত 2022-23 অর্থ বছরে 38.14 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হলো 2023-24 অর্থ বছরে অন্তত 5% কমে 36.15 বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ন্যায্য মূল্য না পাওয়ায় বিপাকে রংপুর অঞ্চলের আলু চাষিরা। লাভ তো দূরের কথা, উঠছে না উৎপাদন খরচও। একই সঙ্গে মরার উপর খাড়ার ঘা হিমাগারে আলু সংরক্ষণের খরচ। বস্তা প্রতি অগ্রিম গুনতে হবে 100 টাকা করে। চাষিদের অভিযোগ, সিন্ডিকেট করে ভাড়া বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। অন্যদিকে হিমাগার মালিকরা বলছেন বাড়তি ভাড়া বা অগ্রিম টাকা দিতে অসুবিধা হবে কৃষকদের। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। চলতি মৌসুমে অতিরিক্ত দামে আলুর বীজ কেনার পাশাপাশি সার ও কীটনাশকেও কৃষকদের গুনতে হয়েছে বাড়তি খরচ। ফলে এবছর প্রতি হেক্টর জমিতে আলুর উৎপাদনে কৃষকদের ব্যয় বেড়েছে 40 থেকে 50 হাজার টাকা। ভরা মৌসুমেও নেই আলুর দাম। প্রতি কেজি আলুতে প্রায় 20 টাকা উৎপাদন খরচ পড়লেও মাঠে কৃষকদের আলু বিক্রি করতে হচ্ছে 9 থেকে 10 টাকায়। এতে চরম বিপাকে পড়েছেন আলু চাষিরা। আমি অগ্রিম আলু করছি কিছু, 9 টাকা কেজি বিক্রি করছি। তাতে দেখা যায় আমার 24 শতকে প্রায় 10 থেকে 12 হাজার টাকা তো বেশি লস আসে। বীজ কিনলাম হইলো 120 টাকা কেজি, কোনটাই খরচ বেশি, সারের দাম বেশি। কৃষকদের অভিযোগ, গত বছর 60 থেকে 70 কেজির আলুর বস্তা হিমাগারে সংরক্ষণে খরচ পড়েছে 350 টাকা থেকে 385 টাকা পর্যন্ত। তবে এবার আলুর কেজি প্রতি 8 টাকা সংরক্ষণ ব্যয় নির্ধারণ করেছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে প্রতি বস্তায় অগ্রিম গুনতে হবে 100 টাকা করে। ফলে হিমাগার সিন্ডিকেটের কারণে অনেক চাষী আলু সংরক্ষণ করতে পারবেন না। বিকল্প ব্যবস্থা হিসেবে আলু রপ্তানির সুযোগ সৃষ্টির দাবি ব্যবসায়ীদের। মাঠে মারা যাবো কি করি আমরা, এই সংসার চালাবো কি করি আমরা, কি করব? কেজি প্রতি আমাদের 20 টাকা গায়ে পড়ে গেছে আলু। তো এখন যে আলুর যে বাজার, তাতে আমাদের কৃষকের তো অনেক চরম ক্ষতি। যদি আমাদের বিভিন্ন দেশে যদি রপ্তানি করার সুযোগ থাকতো, কৃষকের কাছে সরাসরি নিয়ে যাইতো, কৃষকরা টাকা পাইতো। এদিকে ভাড়া বৃদ্ধি কিংবা অগ্রিম টাকা দিতে কারো কোনো অসুবিধা হবে না বলে দাবি হিমাগার মালিকদের। অনেকের সময় মাল নিতে হুড়াহুড়ি হবে, হুড়াহুড়ি পরিবর্তিতে মানুষ আগামবুকি নিয়ে যাচ্ছে, যার যেটু প্রয়োজন। চলতি বছর রংপুর অঞ্চলে আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 27 লাখ মেট্রিক টন। আর 71টি হিমাগারে আলুর ধারণ ক্ষমতা 7,32,572 মেট্রিক টন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। এদিকে মুন্সিগঞ্জে কমেছে নতুন আলুর দাম। ক্রেতারা সন্তুষ্ট হলেও লোকসানে পড়েছেন কৃষকেরা। জেলায় চলতি মৌসুমে উৎপাদন ভালো হওয়ায় আলু উত্তোলন করে জমি থেকেই বিক্রি করছেন কেউ কেউ। তবে দাম ভালো পাচ্ছেন না কৃষকেরা। প্রতি কেজি বিক্রি হচ্ছে মাত্র 12 থেকে 13 টাকায়, আর খুচরা বাজারে দাম ঠেকেছে 18 টাকায়। যেখানে প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 20 টাকা, এমন দরপতনে হতাশ কৃষকেরা। উৎপাদন খরচটুকু উঠছে না বলে দাবি তাদের। জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মালিকানা কিনছেন না মার্কিন ধনকুবের ইলন মাস্ক। চীন ভিত্তিক সোশ্যাল মিডিয়াটির বিক্রি ও কেনার আলোচনায় তার নাম সামনে এলেও এখন জানাচ্ছেন আগ্রহী নন। এর আগে ট্রাম্প জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপটি যুক্তরাষ্ট্রে কেনাবেচার কথা বলেছিলেন। তখন মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, মাস্ক প্রতিষ্ঠানটি কিনতে চাইলে তার আপত্তি থাকবে না। জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে সরকার নিজে এই অ্যাপটি কিনতে পারে বলে জানিয়েছে ট্রাম্প। বেশ কিছুদিন ধরে চলছে নানা জল্পনা কল্পনা। কার হাতে যাচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের মালিকানা? সেই দৌড়ে সবার উপরে ছিল মার্কিন ধনকুবের ইলন মাস্কের নাম। জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের বাতিল করতে যাওয়া চীনা অ্যাপ টিকটক কিনতে ইচ্ছুক নন মাস্ক। চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের টিকটক কিনতে চাইলে ডোনাল্ড ট্রাম্পের কোনো আপত্তি ছিল না। মন্তব্যটি প্রকাশের 1 সপ্তাহ পর বিশ্বের শীর্ষধনী একথা জানান।
অবশেষে 170 মিলিয়ন আমেরিকান ব্যবহারকারীর অ্যাপটির ভবিষ্যৎ নিয়ে এই মাসেই সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তরুণদের মনে আস্থা ফেরাতে এই বিষয়ে ইতিবাচক ঘোষণা দিবেন বলে ধারণা করছেন কেউ কেউ। মার্কিন ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় টিকটকের বর্তমান মালিকানা প্রতিষ্ঠান বাইট ড্যান্সকে জানুয়ারিতে নিষেধাজ্ঞার মুখোমুখি করার দাবি তুলেছিল দেশটির আইন প্রণেতাদের কেউ কেউ, যদিও পরে তা বিলম্ব হয়। পরে এই সংক্রান্ত আইন কার্যকর হওয়ার পর অ্যাপল এবং গুগল তাদের স্টোরগুলিতে টিকটক পুনর্স্থাপন করেনি। এদিকে টিকটক শুক্রবার বলছে, জনপ্রিয় প্ল্যাটফর্মটিতে বিধিনিষেধ এড়াতে মার্কিন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা অ্যাপটির ওয়েবসাইটে প্যাকেজ কিটের মাধ্যমে অ্যাপটি ডাউনলোড এবং সংযুক্ত করতে পারছে। আর ট্রাম্প বারবার টিকটক বিক্রির বাইট ড্যান্সের পরিকল্পনার কথা উল্লেখ করলেও তার রীতিমতো অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি। চলতি সপ্তাহে ট্রাম্প সার্বভৌম সম্পদ তহবিল বিষয়ক একটি কার্যকর নির্বাহী আদেশ সই করেছেন, যাতে টিকটক কেনার সম্ভাবনা রয়েছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের শত শত বিলিয়ন ডলারের দুর্নীতি খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কাজে তাকে সহায়তা করবেন ইলন মাস্ক। রোববার নতুন করে স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর 25% শুল্ক আরোপ করা হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে আলোচনায় ডোনাল্ড ট্রাম্প। প্রতিদিনই খবরের শিরোনামে মার্কিন প্রেসিডেন্ট। রোববার ফক্স নিউজকে এক সাক্ষাৎকার দিয়েছেন ট্রাম্প। সেখানে তিনি দাবি করেন, মার্কিনরা সরকারি খরচের অপচয় রোধ করতে তাকে নির্বাচিত করেছেন, আর সেই কাজটিই তিনি করছেন। ট্রাম্প বলেন, মার্কিন সরকারি সংস্থাগুলোতে শত শত বিলিয়ন ডলারের দুর্নীতি খুঁজে বের করবেন তিনি। এ কাজে তাকে সহায়তা করবেন ইলন মাস্ক। টেসলার প্রধানকে শিক্ষা দপ্তর ও প্রতিরক্ষা ব্যয় কমানোর দায়িত্বও দেওয়া হবে বলে জানান ট্রাম্প। ইলন মাস্ককে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটি বিভাগ পরিচালনার দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে মাস্ক মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বন্ধের পদক্ষেপ নিয়েছেন, যার ফলে হাজার হাজার কর্মী চাকরি হারিয়েছেন। যদিও আদালত সাময়িকভাবে এই ছাঁটাই আদেশ স্থগিত করেছেন। মাস্কের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে ট্রাম্প জানান, এতে লাভবান হচ্ছেন না টেসলা প্রধান। এদিকে এবার স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির উপর 25% শুল্ক আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে কোন কোন দেশের আওতায় পড়বে তা এখনও জানাননি তিনি। এর আগে কানাডা ও মেক্সিকোর উপর 25% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। তীব্র সমালোচনার মুখে 1 মাসের জন্য তা স্থগিত করা হয়। সমঝোতা অনুযায়ী সীমান্তে কড়াকড়ি আরোপ করে কানাডা ও মেক্সিকো। তবে প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের পণ্যের উপর 10% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। রাহানুল রানা, সময় সংবাদ। প্রবাসীদের জন্য দূতাবাস সেবা সহজ করতে ভ্রাম্যমাণ কনস্যুলার ও কল্যাণ ক্যাম্পেইন সেবা চালু করেছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। প্রবাসীদের ব্যাপক সাড়া পেয়ে আগামীতে দেশটির বিভিন্ন দ্বীপেও এই সেবা অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। মালদ্বীপে কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে বাংলাদেশি কর্মী রয়েছেন প্রায় লাখের অধিক। পাসপোর্ট নবায়ন সহ নানা জটিলতায় অনেক প্রবাসী অবৈধভাবে কর্মরত আছেন দেশটিতে। এবার প্রবাসীদের দূতাবাস সেবা সহজ করতে ভ্রাম্যমাণ কনস্যুলার ও কল্যাণ ক্যাম্পেইন সেবা চালু করেছেন মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। রাজধানী মালে থেকে প্রায় 534 কিলোমিটার দূরে অবস্থিত দেশটির আড্ডু সিটিতে সাপ্তাহিক ছুটির দিনে 2 দিনব্যাপী ভ্রাম্যমাণ কনস্যুলার ও কল্যাণ সেবা দিয়েছেন দূতাবাস কর্মকর্তারা। দ্বীপটির স্থানীয় একটি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ কনস্যুলার ও কল্যাণ ক্যাম্পেইন আয়োজন করেন আড্ডু সিটি কাউন্সিলর। এই সময় প্রায় 50 জন প্রবাসী বাংলাদেশিকে মোবাইল ডিভাইসের মাধ্যমে 55টি ই পাসপোর্ট, 12টি এমআরপির এনরোলমেন্ট সহ তাৎক্ষণিকভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ কার্ড প্রদান করা হয় বলে জানান দূতাবাস কর্মকর্তা। এখানে আমরা 2 দিন থাকবো এবং 2 দিন আমরা বাংলাদেশি যারা আছে এখানে, যাদের পাসপোর্ট নেই, পাসপোর্ট রিনিউ করতে হবে, এবং যারা প্রবাসী কল্যাণ বোর্ডের যে মেম্বারশিপ কার্ড আছে ওই সেবা দেওয়ার জন্য আমরা এসেছি। কর্মব্যস্ততার কারণে প্রবাসীরা মালের অফিসে তাদের দূতাবাস সেবা গ্রহণ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। দূতাবাসের এই ধরনের ক্যাম্পেইনে জটিলতা থেকে রেহাই পাবেন বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। তো আমরা এখানে আড্ডু সিটি থেকে মালে যাইতে অনেক টাকা ব্যয় করার ব্যাপার, প্রায় মোরলেস রুপিয়া 9000 প্লাস পরিমাণে টাকা প্রয়োজন লাগে। টিকিট, হোটেল বুকিং অনেক দোকান দিতে পড়তে হয়। আসলে একটা খুব সংকটে ছিলাম, সেই সংকটটা কাটিয়ে আমাদের বাংলাদেশের হাইকমিশনারের পক্ষ থেকে যে টিম আড্ডু সিটিতে আসছে, আমাদের যে উদ্যোগটা করছে, যেটা আমাদের সহজ হয়েছে। মাল যেতে আমার 6000 টাকা খরচ হতো, টিকিট কাটা যেত, মানে থাকতে হতো
অনেক টাকা খরচ হতো, 10,000 টাকা প্রায় আমি সেভ হয়েছে। প্রবাসীদের ব্যাপক সাড়া পাওয়ায় আগামীতে দেশটির বিভিন্ন আইল্যান্ডে এই ক্যাম্পেইন আয়োজন করা হবে বলে জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। এটি আমরা ভবিষ্যতে আরও অন্যান্য আইল্যান্ডেও আমরা নিয়ে যাব, যাতে করে আমরা আমাদের প্রবাসীদের জন্য যে সেবাটি রয়েছে সেগুলো আমরা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি এবং এতে করে তারা মালদ্বীপের রাজধানী মালেতে না এসেই খুব সুন্দরভাবেই তাদের যে কাঙ্ক্ষিত সেবাটি সেটি তারা কম খরচে এবং কম সময় ব্যয়ে পাবেন। দূতাবাসের এমন কল্যাণমূলক কার্যক্রম দেশটির প্রতিটি আইল্যান্ডে অব্যাহত রাখার দাবি প্রবাসীদের। সময় সংবাদ, মালদ্বীপ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিকেলে ঘোষণা হতে যাচ্ছে নতুন মুদ্রানীতি। সুদের হার না বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল জানাবে কেন্দ্রীয় ব্যাংক। মনোযোগ থাকবে বিনিয়োগ বাড়ানোয়। শুল্ক বাড়ায় অস্থির ফলের বাজার। নাগালের বাইরে আপেল, কমলা, আঙুর কেজিতে দাম বেড়েছে 90 টাকা পর্যন্ত। রমজানে আরও চড়া হওয়ার শঙ্কায় ক্রেতা বিক্রেতা। এবং 1 মাসেরও বেশি সময় পর চালু হচ্ছে টিসিবি ট্রাক সেল। নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে দেয়া হবে তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর। শুরুতে মিলবে ঢাকা ও চট্টগ্রামে। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।